আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগতম। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং বিমা। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি অনার্স চতুর্থ বর্ষের ক্লাস নিয়ে। অনার্স চতুর্থ বর্ষে ব্যাংক ব্যবস্থাপনার তৃতীয় অধ্যায় বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতি নিয়ে আজ তোমাদের মাঝে আমি হাজির হয়েছি। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি, তিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী। সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। তো সর্বপ্রথম তোমাদের প্রতি একটা উপদেশ, তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবা এবং তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনায় আজকের মতো আমার ক্লাস শুরু করছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় অধ্যায় বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতি। গত ক্লাসে আমি কিছু দেখিয়ে দিয়েছি, আজকে আমরা ইলেকট্রনিক ব্যাংক সম্পর্কে জানব এই অধ্যায়ের। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানব ইলেকট্রনিক ব্যাংক। ইলেকট্রনিক ব্যাংক হলো এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততার সাথে নির্ভুলভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়। এটি ব্যাংকিং সেবা প্রদানের একটি উন্নত ও আধুনিক পদ্ধতি। এরূপ পদ্ধতি এরূপ ব্যাংকিং পদ্ধতি সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। বর্তমানে আধুনিক ব্যাংকিং এর অন্যতম সংযোগ হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। বহির্বিশ্বে ব্যাংকিং জগতে কয়েক দশক ধরে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা চর্চা ব্যাহত থাকলেও বাংলাদেশে এটি একটি নতুন প্রচলিত। দেখো, এই ব্যাংকিং সেবার মান বিবেচনা করে দেশের ব্যাংকিং ব্যবস্থাপনা ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন শাখা ব্যবহার নিশ্চিত করেছে। ইলেকট্রনিক ব্যাংকিং সমগ্র ব্যাংকিং ব্যবস্থায় নতুন ধারণা প্রবর্তন করেছে এবং অর্থাৎ প্রচলিত ব্যাংকিং অবস্থা এই ব্যাংকিং সেবার মান বিবেচনা করে এদেশের বিদ্যমান ব্যাংকগুলো ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন শাখা ব্যবহার নিশ্চিত করেছে। ইলেকট্রনিক ব্যাংকিং সমগ্র ব্যাংকিং এর ব্যবস্থায় সম্পূর্ণ নতুন ধারা প্রবর্তন করেছে। প্রচলিত ব্যাংকিং এর বিভিন্ন সমস্যা অতিক্রম করে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের দ্রুততর উন্নত সেবা প্রদান করতে পারছে। ইলেকট্রনিক ও ইলেকট্রোমেকানিক্যাল, কম্পিউটার ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের প্রদত্ত সেবা মানোন্নয়ন ব্যাংকের যে সকল কার্যক্রম পরিচালনা করে করছে তাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে। উদাহরণস্বরূপ বলা যায়, ব্যাংক গ্রাহকদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারছে। ফলে কি হচ্ছে? মানুষ দ্রুত সেবা পাচ্ছে এবং উন্নত সেবা পাচ্ছে। ইলেকট্রনিক ব্যাংকিং ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায়, ব্যাংকিং হিসাব সংক্রান্ত তথ্যের নির্ভুলতার জন্য প্রথম ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম ব্যবহার করা হয়। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং পরিমণ্ডলে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত হয়। দ্য ন্যাশনাল সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক 1961 সালে প্রথম ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার প্রচলন করে। এই ব্যাংক ইলেকট্রনিক ব্যাংকিং এর সর্বপ্রথম ধারা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম চালু করে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমটা সর্বপ্রথম
এই দ্য ন্যাশনাল সিটি ব্যাংক অফ নিউ ইয়র্ক 1961 সালেই সর্বপ্রথম তারা প্রচলন করে। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের কম্পিউটারাইজড প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুত ও নির্ভুলভাবে ব্যাংকিং সেবা তথা অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর এ সম্পর্কিত রেকর্ড সংরক্ষণ ও যাবতীয় ব্যাংকিং কার্য সম্পাদন করা হয় তাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে। অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংক সম্পর্কে আমরা তাহলে ভালো মতো জানলাম। এখন দেখি ইলেকট্রনিক ব্যাংকের ইতিহাস এবং কিভাবে ক্রমবিকাশ হয়েছে। ইলেকট্রনিক ব্যাংকিং ও কম্পিউটার ইতিহাসে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ ইলেকট্রনিক ব্যাংকিং এর বিকাশের অংশ কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। যেহেতু কম্পিউটারাইজ ইতিহাস খুব বেশি পুরাতন নয়, তাই ব্যাংক ব্যবস্থায় ইলেকট্রনিক ব্যাংকিং এর ইতিহাসটাও খুব বেশি দিনের নয় বা দীর্ঘদিনের নয়। সর্বপ্রথম 1961 সালে আমেরিকার ন্যাশনাল ব্যাংক অফ নিউ ইয়র্ক ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার প্রচলন ঘটায়। তখন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমের সাহায্যে তহবিল স্থানান্তরের কার্যক্রম চালানো যেত। পরবর্তীতে 1967 সালে যুক্তরাজ্যে বেরেলস ব্যাংক প্রথমে ক্যাশ ডিপোজিটর স্থাপন করে। বর্তমান ক্যাশ ডিপোজিটরের তুলনায় এর মেশিনের কার্যক্ষমতা ছিল খুবই সীমিত। তখন আধুনিক চৌম্বক কার্ডের পরিবর্তে কাগজের ভাউচার ব্যবহার করা হতো এবং মেশিনে এই ভাউচার প্রবেশ করলে 10 পাউন্ড বের হয়ে আসতো। সিডি স্থাপনের কিছুদিনের মধ্যে সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড বিশ্বের প্রথম ক্যাশ ডিপোজিট নেটওয়ার্কের ব্যবহার শুরু করে। এর মধ্যে 1969 সালে জাপান ও আমেরিকা নিজেদের প্রযুক্তিতে এই মেশিন তৈরি ও ব্যবহার শুরু করে দেয়। তবে এই মেশিন সবগুলোই অফলাইন কার্যক্রম চালু ছিল। বর্তমান যেমন অনলাইন কার্যক্রম, তখন অফলাইন কার্যক্রম চালু ছিল। তারপর দেখো লয়েডস ব্যাংক সর্বপ্রথম 1972 সালে অনলাইন ক্যাশ পয়েন্ট মেশিন স্থাপনের মাধ্যমে আধুনিক ব্যাংকিং এর যুগের সূচনা করে। এই সকল ক্যাশ পয়েন্ট সর্বদা ম্যাগনেটিক স্ট্রিপ যুক্ত বা প্লাস্টিক কার্ড ব্যবহার করা হতো, ফলে এতে সহজ কার্ড দ্বারা গ্রাহকের আলাদাভাবে শনাক্ত করা সম্ভব হতো। এই সকল মেশিন সরাসরি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে সংযুক্ত থাকত। দেখো বর্তমানে ইলেকট্রনিক ব্যাংকিং এর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বর্তমানে শুধু গ্রাহক সুবিধার প্রদানের জন্যই নয়, একই সাথে আন্তঃব্যাংকিং, অভ্যন্তরীণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এছাড়া বর্তমানে ভার্চুয়াল ব্যাংকিং ব্যবস্থার প্রচলনের চিন্তাভাবনা চলছে। এ ব্যবস্থায় সরাসরি কোনো প্রকার মানব সম্পদ ব্যবহার না করে প্রযুক্তির মাধ্যমে সকল কার্যক্রম করার কথা চিন্তা ভাবনা করছে। দেখো নিচে চিত্রের মাধ্যমে দেখো সনাতন ব্যাংকিং পদ্ধতি, আধুনিক ব্যাংকিং পদ্ধতি, ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি এবং ভার্চুয়াল ব্যাংকিং পদ্ধতিটা দেওয়া আছে। এটার ক্রমবিকাশ ইলেকট্রনিক ব্যাংকিং এর। তো ইলেকট্রনিক ব্যাংকিং এর ইতিহাসের পরে আমরা এখন জানবো ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা বা গুরুত্ব। দেখো বর্তমানে আধুনিক ব্যাংকিং এর অন্যতম সংযোগ হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। ব্যাংকিং জগতে কয়েক দশক ধরে ইলেকট্রনিক ব্যাংকিং এর সেবা চর্চা অব্যাহত থাকলেও বাংলাদেশে একটি নতুন প্রচলিত সেবা। এই ব্যাংকিং সেবার মান বিবেচনা করলে এদেশে বিদ্যমান ব্যাংকসমূহ ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন শাখার ব্যবহার নিশ্চিত করেছে। ইলেকট্রনিক ব্যাংকিং এর সমগ্র ব্যাংকিং ব্যবস্থার মান সম্পূর্ণ পরিবর্তন করে নতুন ধারা প্রবর্তন করেছে। প্রচলিত ব্যাংকিং এর বিভিন্ন সমস্যায় অতিক্রম করে বাণিজ্যিক ব্যাংকসমূহ গ্রাহকদের উন্নতর ও উন্নত সেবা প্রদান করতে পারছে। নিম্নে ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা দুটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হলো। ক, 1, দেখো মালিকদের দৃষ্টিকোণ থেকে সুবিধা, অর্থাৎ মালিক মানে
যারা ব্যাংকের মালিক তাদের দৃষ্টিকোণ থেকে সুবিধা। 1 নাম্বার দেখো, দ্রুত ও নির্ভুলতা সেবা প্রদান। ব্যাংক ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থার অধীনে গ্রাহকদের দ্রুত ও নির্ভর সেবা প্রদান করতে পারে। এতে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, উন্নত সেবা প্রদান। ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থার প্রবর্তনের ফলে ব্যাংকের পক্ষে গ্রাহকদের উন্নত মানের সেবা দেওয়া সম্ভব হয়। এর ফলে জনগণের নিকট ব্যাংকের সুনাম বৃদ্ধি পায়। এর সুনাম মালিকদের স্বার্থ সুসংহত করে। ৩, প্রশাসনিক ব্যয় হ্রাস। অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় প্রবর্তনের ফলে ব্যাংক পরিচালনা ও প্রশাসনিক ব্যয় হ্রাস পায়, কারণ কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের ফলে কম জনশক্তি নিয়োগ করে দ্রুত ও সহজেই বেশি কাজ করা সম্ভব হয়। এতে প্রশাসনিক ব্যয় যথেষ্ট হ্রাস পায়। আয় বৃদ্ধি। ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থার প্রবর্তনের ফলে ব্যাংকের অতিরিক্ত আয় বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ঋণের সুদ বাবদ আয় সহ ডেবিট কার্ড ফি, ক্রেডিট কার্ড ফি, অনলাইন ব্যাংকিং ফি, অর্থ স্থানান্তর ফি, এসএমএস ব্যাংকিং ইত্যাদি খাতে বিভিন্ন আয় হচ্ছে, যা ব্যাংকের সামগ্রিক আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে। মুনাফার পরিমাণ বৃদ্ধি। ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় প্রবর্তনের ফলে একদিকে যেমন ব্যাংকের প্রশাসনিক ও পরিচালনা ব্যয় হ্রাস পাচ্ছে, অন্যদিকে বিবিধ আয় ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, ফলে ব্যাংকের সুনাম বৃদ্ধি পাচ্ছে। ৬, প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি। ব্যাংকে এ ধরনের ব্যবস্থা চালু হওয়ার ফলে ব্যাংকের প্রতিযোগিতা করার সামর্থ্য ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় নতুন সেবা প্রদানের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করতে পারে। এর ফলে ব্যাংকের দক্ষতা উন্নয়ন ঘটে। ৭, অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়ন। কম্পিউটারের মাধ্যমে সমস্ত ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করা হয়, ফলে ব্যাংকের ভিতর কাগজ ও নথির কোনো স্তূপ থাকে না। এতে ব্যাংকের ভিতরে উত্তম কাজের পরিবেশ সৃষ্টি হয়, যা ব্যাংকের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। কাগজি লেনদেনের হ্রাস। পূর্বে ব্যাংকিং লেনদেনে তথা কার্যক্রম ছিল কাগজ নির্ভর। এতে কাগজের নথি স্তূপ জমা থাকত। ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় সকল তথ্য বা লেনদেন কম্পিউটারে সংরক্ষণ করা হয়, ফলে কাগজি লেনদেনের হ্রাস পায়। হ্রাস পায়। তাহলে খুব সহজেই মালিকের দৃষ্টিকোণ থেকে সুবিধাগুলো তোমরা বুঝতে পারলে। এখন আমি তোমাদের দেখাবো গ্রাহকের দৃষ্টিকোণ থেকে সুবিধা। অর্থাৎ গ্রাহকের যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণ থেকে সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা জানব। সময় সাশ্রয় দেখো, দ্রুত তথ্য প্রাপ্তি, দ্রুত অর্থ স্থানান্তর, হিসাবের নিরাপত্তা, স্বল্প ব্যয় ও বিভিন্নমুখী সেবা প্রাপ্তি। দেখো, কম্পিউটার ডাটা ব্যাংক ব্যবস্থায় এটিএম মেশিন, স্বয়ংক্রিয় গণনা যন্ত্র ইত্যাদির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন পণ্য ও সেবা মূল্য ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়, ফলে গ্রাহকের সময় সাশ্রয় হয়। দ্রুত তথ্য প্রাপ্তি। ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় লেনদেনের বিবরণীতে স্থিতির বিবরণী, হিসাব বিবরণী ইত্যাদি জরুরি তথ্য সময়মতো ও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। দ্রুত অর্থ স্থানান্তর। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে একই নেটওয়ার্কের অধীনে ব্যাংকের সাহায্যে গ্রাহকগণ এক স্থান হতে অন্য স্থানে দ্রুত অর্থ স্থানান্তরের সুবিধা ভোগ করে। হিসাবের নিরাপত্তা। এ ব্যবস্থায় ওয়ান স্টেপ ব্যাংকিং এর আওতায় একই ব্যক্তি কর্তৃক কম্পিউটারের সাহায্যে লেনদেন কার্য সম্পন্ন হয় বিধায় গ্রাহকের হিসাবে সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয়। স্বল্প ব্যয়। এরূপ ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকগণ কম খরচে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারে। বিভিন্নমুখী সেবা প্রাপ্তি। অর্থাৎ এই ব্যাংক দ্বারা গ্রাহকগণ বিভিন্ন প্রকার সেবা প্রাপ্তির হতে পারে, যেমন সাধারণ ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশিতে এরা এটিএম কার্ড পাচ্ছে, ডেবিট কার্ড পাচ্ছে, ক্রেডিট কার্ড পাচ্ছে, অনলাইন ব্যাংকিং পাচ্ছে, এসএমএস ব্যাংকিং পাচ্ছে, হোম ব্যাংকিং পাচ্ছে, আরো বিভিন্ন প্রকার সুবিধা এরা পেয়ে থাকছে। তাহলে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে যে সুবিধাগুলা ছিল তা তোমরা
নিশ্চয়ই ভালো মতো বুঝতে পেরেছো। তারপর দেখো ইলেকট্রনিক ব্যাংকিং এর কার্য সম্পাদনের ধরন, মানে ইলেকট্রনিক ব্যাংক কিভাবে কার্য সম্পাদন করে। কত দেখো, কাউন্টারের সম্মুখে ইলেকট্রনিক ব্যাংকিং, অফিসের অভ্যন্তরীণ ইলেকট্রনিক ব্যাংকিং। কাউন্টারের সামনে ইলেকট্রনিক ব্যাংকিং হলো আমরা যখন যাব, এই সকল ইলেকট্রনিক ব্যাংকিং মূলত অফিসের সম্মুখ বা কাউন্টারে সেবা প্রদান করে থাকে। এরূপ ব্যাংকিং কার্যক্রম গ্রাহকদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গ্রাহকগণ এ সকল ব্যাংকিংয়ে নিজে অথবা সাহায্যকারী ব্যক্তিদের সহায়তা ব্যক্তিগতভাবে সেবা গ্রহণ করে থাকে। ২. অফিস অভ্যন্তরীণ ইলেকট্রনিক ব্যাংকিং। এই সকল ইলেকট্রনিক ব্যাংকিং এর অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করে থাকে। অফিস অভ্যন্তরীণ ইলেকট্রনিক ব্যাংকিং এর সাহায্যে ব্যাংকের যাবতীয় কার্যক্রম সততার সাথে সম্পন্ন করা হয়। এ সেবার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এতে এতে ব্যাংকের গ্রাহকগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে না। অর্থাৎ কাউন্টারের মাধ্যমে সেটা হলো, দেখা গেছে যে আমরা যখন একটা চেক নিয়ে যাব, তখন এই কম্পিউটারের মাধ্যমে আমাদের চেক যাচাই এবং অ্যাকাউন্টের ব্যালেন্সের তথ্য সম্মুখভাবে যাচাই করার পরে তখন আমাদের চেক ভাঙিয়ে দেবে। ২. অফিস অভ্যন্তরীণ ইলেকট্রনিক ব্যাংকিং। অফিস অভ্যন্তরীণ ইলেকট্রনিক ব্যাংকিং সম্পর্কে আমরা আহ, যা জানবো তা হলো, সেটা হলো অফিসের অভ্যন্তরীণ কর্মচারীগণ এই কাজগুলো করে থাকে। অর্থাৎ তাদের সমস্ত লেনদেন, দিনে কত হলো, মাসে কত হলো, বছরে কত হলো, কত টাকা লাভ হলো, কত টাকা লোকসান হলো, এগুলা এই কর্মচারীগণই তৈরি করে থাকে। দেখো এখানে ছক দেওয়া আছে, উন্নয়নের নিম্নে দেওয়া হলো সেবাসমূহ। দেখা গেছে যে এই যে তিনটা যুগটা আমি দেখাইছিলাম, যেমন ইলেকট্রনিক যুগের প্রাথমিক যুগে নগদ অর্থ বিতরণ কৌশল, নগদ ব্যবস্থাপনা প্রধান কার্যালয়, খতিয়ান। তারপরে ইলেকট্রনিক ব্যাংকিং এর মধ্যবর্তী যুগ, চেক যাচাইকরণ, স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, টেলিফোন বিল পরিশোধ, অনুমোদন, বিক্রয় সেবা বৃন্দ। আর এদিকে আছে নথির জন্য তথ্য তৈরি, অফলাইনে সেবা প্রক্রিয়াকরণ, তহবিল স্থানান্তর, স্বয়ংক্রিয় হিসাব ঘর। তারপরে আছে ইলেকট্রনিক ব্যাংকিং এর সাম্প্রতিক যুগ, ঘরোয়া ব্যাংকিং, তালাবদ্ধ বাক্সের মাধ্যমে চেক সরানো, ইলেকট্রনিক পদ্ধতিতে চেক উপস্থাপন, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক উপায়ে তহবিল স্থানান্তর, অমর্যাদাকৃত চেকসমূহ ইলেকট্রনিক পদ্ধতিতে সরিয়ে রাখা, অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে তহবিল স্থানান্তর, ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি জমা। দেশীয় স্তরে কেন্দ্রীভূত প্রক্রিয়াকরণ, আন্তঃব্যাংকিং লেনদেন প্রক্রিয়াকরণ, অনলাইনে লেনদেন প্রক্রিয়াকরণ ও ইন্টারনেট ব্যাংকিং। এখন আমরা দেখি গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং এর সুবিধা ও সেবাসমূহ। অর্থাৎ আধুনিক ব্যাংকে যে সেবাসমূহ তারা প্রচলিত করতেছে, সেগুলো সম্পর্কে আমরা কয়েকটা ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে জানি। ১ নাম্বার দেখো, ডেবিট কার্ড। ডেবিট কার্ড হচ্ছে চৌম্বকীয় চিপ ভিত্তিক এক ধরনের প্লাস্টিক কার্ড। গ্রাহক এই কার্ড ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করতে পারে, তার হিসাবে উত্তোলনযোগ্য টাকার পরিমাণ দেখতে পারে। প্রতিটি ডেবিট কার্ডে একটি সুনির্দিষ্ট ও অভিন্ন নম্বর রয়েছে, যা গ্রাহকের একাধিক কার্ডের ক্ষেত্রে ভিন্নতর হয়। নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে গ্রাহক ব্যাংক হতে ডেবিট কার্ড সুবিধা পেয়ে থাকে। আর এই কার্ড ক্যাশ কার্ড নামেও পরিচিত করা হয়। অর্থাৎ ডেবিট কার্ড বলতে আমরা সেই কার্ডকে বোঝাবো যা একটা আহ, চৌম্বকীয় চিপ ভিত্তিক এক ধরনের প্লাস্টিকের কার্ড, যা গ্রাহকের ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করে। অর্থাৎ আমার অ্যাকাউন্টে যদি আমার টাকা থাকে, তাহলেই আমি এই ধরনের কার্ড ব্যবহার করতে পারবো। যদি আমার অ্যাকাউন্টে টাকা পর্যাপ্ত পরিমাণে যদি টাকা না থাকে,
তাহলে আমি কখনোই ডেবিট কার্ড ব্যবহার করতে পারবো না। আর ডেবিট কার্ড কে বলা হয় ক্যাশ কার্ড, মানে ক্যাশ থাকলেই আমি এটা ব্যবহার করতে পারবো, ক্যাশ না থাকলে আমি ব্যবহার করতে পারবো না। তাই ডেবিট কার্ডকে ক্যাশ কার্ড বলা হয়ে থাকে। তারপর দেখো ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ন্যায় ক্রেডিট কার্ডও এক ধরনের প্লাস্টিকের কার্ড। এই ইলেকট্রনিক ব্যাংকিং এক ধরনের উল্লেখযোগ্য প্রোডাক্ট। 1951 সালে সর্বপ্রথম ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক এই কার্ডের প্রচলন করে। বর্তমান বিশ্বে বহুল পরিচিত ক্রেডিট কার্ডের মধ্যে ভিসা এবং মাস্টার কার্ড, যা আমাদের দেশে ব্যাপক হারে ব্যবহৃত হয়ে থাকছে। ব্যাংকের নির্দিষ্ট অর্থমূল্য ক্রেডিট কার্ড গ্রাহকদের অনুকূলে ইস্যু করে। এই কার্ড ব্যবহার করে গ্রাহকের নির্দিষ্ট পরিমাণ ঋণ সুবিধা করে গ্রাহকগণ বাকিতে পণ্য ক্রয় করতে পারে। এজন্য পণ্য বিক্রেতারা কার্ডের মালিকের নিকট হতে পণ্যের মূল্য বাবদ বিল স্বাক্ষর করে নেয় এবং অর্থ সংগ্রহের জন্য অনুমোদিত ব্যাংকে জমা দেয়। কার্ড ইস্যু করা বা ব্যাংকের পণ্য হতে পরিশোধ করা ব্যবহারকারীদের জন্য আদায় করে। তার মানে আমরা খুব সহজেই এই কার্ড ব্যবহার করতে পারি। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে আমার একটা নির্দিষ্ট ঋণ সুবিধা থাকে। অর্থাৎ আমার অ্যাকাউন্টে যদি কখনো টাকা নাও থাকে, তাহলে আমরা এই কার্ড ব্যবহার করে পণ্যদ্রব্য ক্রয় করতে পারি বা অর্থ উত্তোলন করতে পারি। তারপর দেখো বর্তমানে এই কাজটি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক সংগঠিত হয়ে থাকে, যার মাধ্যমে পণ্য বিক্রেতা তার টাকা প্রাপ্তির তথ্য তাৎক্ষণিক পেতে পারে এবং কার্ডের মালিক ও তার গৃহীত ঋণ সম্পর্কে নিশ্চিত হতে পারে। ব্যাংক সাধারণত গ্রাহকদের আর্থিক সামর্থ্য, সামাজিক মর্যাদা ও সুনামের ভিত্তিতে এই সুবিধা প্রদান করে থাকে। আমাদের দেশে সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংক এই সুবিধা প্রদান করেছে। অর্থাৎ বর্তমানে প্রায় সব ব্যাংকই ক্রেডিট কার্ডের প্রচলন বা সব বাণিজ্যিক ব্যাংকেই ক্রেডিট কার্ডের প্রচলন করেছে। 3 নাম্বার দেখো এটিএম, অর্থাৎ অটোমেটিক টেলার মেশিন। অর্থাৎ দিন-রাত 24 ঘন্টা ব্যাংকে জমাকৃত অর্থ পরিমাণ জানা, অন্য হিসাবে স্থানান্তর এবং অর্থ উত্তোলনের জন্য এটিএম ব্যবহার করা হয়। সাধারণত ব্যাংকের শাখার সম্মুখভাবে প্রয়োজনীয় বাণিজ্যিক এলাকায় বিভিন্ন নামকরা বিক্রয় কেন্দ্রে এই মেশিন স্থাপন করা হয়, যাতে গ্রাহকগণ সহজেই এই সুবিধা ভোগ করতে পারে। নির্দিষ্ট কার্ডের মাধ্যমে এটিএম যন্ত্রটি ব্যবহার করা হয়। তারপরে আছে 4 নাম্বার হোম ব্যাংকিং। গ্রাহকদের নিজস্ব অবস্থানে রেখে ব্যাংক যে সকল ব্যাংকিং সেবা প্রদান করে তাকে হোম ব্যাংকিং বলে। নিজস্ব গ্রাহকদের প্রয়োজনে ব্যাংক গ্রাহকের নিকটবর্তী শাখা হতে এই সুবিধা নিশ্চিত করে থাকে। এজন্য ব্যাংকিং সেবা গ্রহণে তাকে উক্ত ব্যাংকিং অফিসে যাবার প্রয়োজন হয় না। হোম ব্যাংকিং সমূহের মধ্যে রয়েছে টেলিফোন বিল পেমেন্ট, ভিডিও হোম ব্যাংকিং প্রভৃতি অন্যতম। ওয়ায়ার ট্রান্সফার, অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংকের অন্যযোগ্য আহ, আ- বা সুবিধা হলো ওয়ার ট্রান্সফার। অর্থাৎ ওয়ার ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান টেলিযোগাযোগ ব্যবস্থা করে অর্থ স্থানান্তর করতে পারে। ওয়ার ট্রান্সফারের মাধ্যমে সুইফট দ্য সোসাই দেখো সুইফটের পূর্ণাঙ্গ রূপ তোমাদের আসতে পারে দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশনে এর প্রবর্তন হয়। নিম্নে অর্থাৎ দেখো নিম্নে 4টি মূল্য পর্যায়ে ওয়ার ট্রান্সফার সংঘটিত হয়ে থাকে। এক,
পরিশোধ আদেশের পক্ষ এই পর্যায়ে একজন তহবিল স্থানান্তরের সিদ্ধান্ত নেয় এবং প্রাপকের হিসাবে টাকা স্থানান্তর করে। ২. পরিশোধের আদেশ প্রক্রিয়া এই পর্যায়ে স্থানান্তরকারী ব্যাংক নির্দিষ্ট প্রাপকের হিসাবে তার টাকা স্থানান্তর করে। ৩. পরিশোধ প্রক্রিয়া ও বিতরণ এ পর্যায়ে ব্যাংক তার চিপ ও সুইফট এই চারটি তারে ফান্ড হস্তান্তরের নেটওয়ার্কের মাধ্যমে এক হিসাব হয়ে অন্য হিসাবে ফান্ড স্থানান্তর হয়ে থাকে। ৪. পরিশোধের উপদেশ টাকা স্থানান্তরের পর এই পর্যায়ে ব্যাংক প্রাপকের উপদেশ পাঠায়। প্রধানত 4টি তহবিল স্থানান্তরের নেটওয়ার্কের মাধ্যমে তহবিল স্থানান্তরের সংবাদ পাঠানো হয়। ফেড তার, ব্যাংক তার, চিপস এবং সুইফট। এছাড়া আছে দেখো RACS অর্থাৎ রিটেল অটোমেটিক ক্লিয়ারিং হাউস সার্ভিস। এই সেবার মাধ্যমে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের অত্যন্ত দ্রুততার সাথে নিষ্পত্তি করা যায়। আর RACS এর মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে সম্পাদন এবং প্রতিটি পক্ষের হিসাবের প্রয়োজনীয়তা দফা সম্পন্ন করা হয়। স্বয়ংক্রিয় নিকাশ ঘরের ন্যায় অর্থাৎ এর সদস্যগণ কেবল এই সুবিধা ভোগ করতে পারে। এই পদ্ধতির সাহায্যে নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে লেনদেনের বিনিময় করা হয়। চেক লেনদেন এই সেবা ব্যবহারের সুবিধা হচ্ছে ব্যাংকের চেক হিসাব সংরক্ষণের জন্য কাগজে চেকের সংরক্ষণের প্রয়োজন পড়ে না। এই ব্যবস্থায় ব্যাংক একটি চেক সংরক্ষণ বা মাইক্রোফিল্ম কপি ব্যবহার করে থাকে। ফলে গ্রাহক অতীতের চেকের তথ্য জানতে চাইলে মাইক্রোফিল্ম হতে তা সংরক্ষণ করে গ্রাহককে প্রদান করে। তারপর দেখো বিক্রয় সেবা বিন্দু অর্থাৎ POS ব্যাংক অর্থাৎ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত একটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা প্রদানের পদ্ধতি হচ্ছে বিক্রয় সেবা বিন্দু ও POS পদ্ধতি। ব্যাংকের একটি নির্দিষ্ট স্থানে পণ্য বা সেবার মূল্য পরিশোধের জন্য বিক্রয় সেবা বিন্দু বা POS স্থাপন করে। মূলত এই ব্যবস্থায় হচ্ছে এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থায় পণ্য বা সেবা গ্রহীতা পণ্য বা সেবার মূল্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারে। অনলাইন পদ্ধতির এরূপ ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়ে বিক্রেতা প্রতিষ্ঠানের টার্মিনাল স্থাপন করে। বিক্রেতা তার পণ্য বা সেবার মূল্য ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ওই টার্মিনালে পোস্ট করে পরিশোধ করে। ক্যাশ পারচেজ করার সাথে সাথেই পণ্য বা সেবা ক্রেতার হিসাব থেকে ডিপোজিট হয়ে যায় এবং বিক্রেতার হিসাবে ক্রেডিট হয়ে যায়। এরূপ সেবার ক্ষেত্রে POS টার্মিনালটি কার্ড ইস্যুর প্রতিষ্ঠান এবং কার্ড অ্যাসোসিয়েশনের সাথে সম্পর্কযুক্ত থাকে, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত পণ্য বা সেবার মূল্য পেয়ে থাকে। এরূপ ব্যবস্থার প্রধান সুবিধা হলো এক্ষেত্রে পণ্য নগদে বহন করতে হয় না, যেটা ঝুঁকি মূল্য। তার মানে অনলাইন ব্যাংকিং এর স্টপ সার্ভিস, তাহলে সেটা আমরা ভালো মতো বুঝতে পারলাম বিক্রয় সেবা বন্ধু। তারপর আছে ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিস বলতে এমন একটি সেবাকে বোঝায় যে সেবার অধীনে গ্রাহক একজন ব্যাংক কর্মকর্তার নিকট গিয়ে তার প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করে। একটা সময় ছিল যে এক সময় একজন গ্রাহক একটি সেবার জন্য ব্যাংকে ঘন্টার পর ঘন্টা ব্যাংকে বিভিন্ন টেবিলে ঘুরতে হতো, কিন্তু বর্তমানে ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় সেই সেবাটি এরূপ হয়েছে যে একজন গ্রাহক তার যে কোনো ধরনের তথ্যের জন্য বা সেবার জন্য একজন কর্মকর্তার নিকট যাবেন। যেমন একজন গ্রাহক যদি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে চান তাহলে তিনি চেকটি
দায়িত্বরত কর্মকর্তার নিকট জমা দিলে ওই কর্মকর্তা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টটি যাচাই করে দেখবে যে চেকে প্রদত্ত স্বাক্ষরের সাথে নমুনা স্বাক্ষরের মিল আছে কিনা, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কিনা বা পরিশোধের বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা, এই সকল তথ্যই একজন কর্মকর্তা বা তার সাথে রক্ষিত কম্পিউটারের মাধ্যমে পেতে পারে। যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে ব্যাংক কর্মকর্তা গ্রাহকদের হিসাবে চেকের উল্লেখিত টাকার পরিমাণ দিয়ে ডেবিট করে দেয় এবং গ্রাহককে ওই পরিমাণের সাথে সাথে টাকা গণনাকারী যন্ত্রের মাধ্যমে গুণে প্রদান করেন। এই প্রক্রিয়া সম্পন্ন হতে গ্রাহকের নিকট যেতে হয় এবং সময় মাত্র 2 থেকে 5 মিনিট। এরূপ সম্ভব হয়েছে এই ইলেকট্রনিক এবং আধুনিক ব্যাংকিং এর কারণে। তাহলে ওয়ান স্টপ সার্ভিস বলতে আমরা সেই সার্ভিসকে কাছে বোঝাবো যখন একজন গ্রাহক তার ব্যাংকিং সমস্ত সেবা সমূহ একজন লোকের কাছ থেকেই পেয়ে থাকবে। সেই ক্ষেত্রে সে কি করবে? দেখা গেছে যে দেখো অর্থাৎ গ্রাহকের কাছে যাওয়ার পরে কি করবে? গ্রাহক তার সমস্ত ইনফরমেশনগুলা সংগ্রহ করবে। ইনফরমেশন সংগ্রহ করার পরে দেখা গেছে যে সে যদি একটা চেক নিয়ে যায় তাহলে চেকটা সে ক্যাশে রূপান্তর করে দিবে। অর্থাৎ একজনের কাছে গেলেই তার সমস্ত সেবা সে এখান থেকেই পাবে। একেই বলা হয় ওয়ান স্টপ সার্ভিস। তারপরে আছে মোবাইল ব্যাংকিং। দেখো, আধুনিক ব্যাংক ব্যবস্থায় সর্বশেষ সংযোগ হচ্ছে মোবাইল ব্যাংকিং। এটি এমন একটি শাখা ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে অত্যন্ত স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। এই পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং ও অন্যান্য আর্থিক সেবা প্রদান করা হয় বলে একে এই পদ্ধতিকে মোবাইল ব্যাংকিং বলে। এটি মূলত তারবিহীন একটি টেলিকমিউনিকেশন ব্যবস্থা যে ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে একজন গ্রাহক ব্যাংকের সাথে যোগাযোগ স্থাপন করে তথ্য সংগ্রহ এবং লেনদেন করতে পারে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদানকৃত সেবাসমূহ হচ্ছে নগদ অর্থ জমা, নগদ অর্থ উত্তোলন, বেতন প্রাপ্তি, এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর, পণ্য ক্রয় ইত্যাদি। বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালু করে, যা রকেট নামেই পরিচিত। তারপরে আছে বিকাশ এবং অন্যান্য ব্যাংকিং ব্যবস্থাও আমাদের এখানে চালু আছে। নগদ ব্যবস্থাপনা অর্থাৎ ক্যাশ ম্যানেজমেন্ট নগদ অর্থের সঠিক প্রয়োগ নিশ্চিত করার প্রক্রিয়ার মাধ্যমে নগদ ব্যবস্থাপনা বলে। ব্যাংকগুলোর নগদ অর্থ যাতে অলসভাবে পড়ে না থাকে সে বিষয়ে খুব সতর্ক থাকতে হয়। কারণ ব্যাংক যখন যত টাকা ইনভেস্ট বা বিনিয়োগ করতে পারবে তার তত ইন্টারেস্ট বা সুদ আসবে। সেই ক্ষেত্রে এক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হয়, যার ফলে নগদ ব্যবস্থাপনা ইলেকট্রনিক ব্যাংকিং একটি খুব বিবেচিত হচ্ছে। নগদ ব্যবস্থাপনার মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত: চেক ও প্রাপ্য বিলের সংগ্রহের গতি বেগ বৃদ্ধি, অর্থ পরিশোধের নিয়ন্ত্রণ, অর্থ যত্ন সহকারে নিয়ন্ত্রণ, নগদ প্রবাহ তদারকি, অতিরিক্ত অর্থ বিনিয়োগ। তারপরে সর্বশেষ যেটা পায় প্রাতিষ্ঠানিক স্বয়ংক্রিয় নিকাশ ঘর, অর্থাৎ এখানে কেন্দ্রীয় ব্যাংকের আওতায় এটা অটোমেটিক ক্লিয়ার হাউসের মাধ্যমে আহ, এই ব্যবস্থা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে ব্যাংক তার আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে লেনদেনের দ্রুত নিষ্পত্তির জন্য প্রাতিষ্ঠানিক বা স্বয়ংক্রিয় ঘর পদ্ধতি গড়ে তুলতে পারে। অর্থাৎ এটা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে এই সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে এই কয়েকটি সেবাসমূহ ছাড়াও আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের ব্যবহার বা গ্রাহকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাহলে দিন দিন শুধু ব্যাংকগুলা তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে এই সকল সেবাসমূহ প্রদান করতে পারছে। তারপর দেখো, ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় গ্রাহকের তথ্য সংরক্ষণ, অর্থাৎ এই পদ্ধতিতে কম্পিউটারে
বা ইলেকট্রনিক ব্যাংকিং দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে গ্রাহকরা বর্তমানে সরাসরি উপস্থিত হয়ে লেনদেন করার চেয়ে অনলাইনের মাধ্যমে ঘরে বসে লেনদেন করতে বেশি আগ্রহী। ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় গ্রাহকের যাবতীয় তথ্য ব্যাংকের নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকে। কেননা একটি কেন্দ্রীয় সার্ভারে যদি গ্রাহকের হিসাবের যাবতীয় তথ্য সংরক্ষিত না থাকে তাহলে ইলেকট্রনিক ব্যাংক অচল হয়ে পড়বে। কিন্তু সার্ভারে তথ্য সংরক্ষণ করা রাখার কাজটি খুব সহজ নয়। এটি একটি জটিল প্রক্রিয়া, একই সাথে বিপজ্জনক। কেননা এতে গ্রাহকের সরাসরি উপস্থিত না হয়ে কোনো পিন নম্বর বা পাসওয়ার্ডের মাধ্যমে তার লেনদেন সম্পন্ন করে থাকে। যদি গ্রাহকের পিন নম্বর কিংবা পাসওয়ার্ড অন্য কেউ হস্তগত করে ফেলে তাহলে গ্রাহক প্রয়োজনীয় সঞ্চয় সে লোপাট করে নিতে পারে। গ্রাহকের তথ্য সংরক্ষণ করার জন্য কাজটি এবং ব্যাংকের একটি বিশেষায়িত বিভাগ এই কাজটি করে থাকে। ব্যাংকের তথ্য ব্যাংক কর্তৃক তথ্য সংরক্ষণের প্রক্রিয়া নিম্নরূপ: গ্রাহক, তারপর দেখো ব্যাংকার, তথ্য সার্ভারে প্রেরণ, ব্যাংকের বিশেষ বিভাগ। এই এই কয়েকটা মিলেই আমাদের মিলে হয় তথ্য সংরক্ষণ। দেখো উপরে গ্রাহকের তথ্য সংরক্ষণের জন্য গ্রাহকের পরিচিতি ও ব্যক্তিগত তথ্যাদি, গ্রাহকের লেনদেনের রেকর্ড, গ্রাহকের পিন নাম্বার ও বা পাসওয়ার্ড, গ্রাহকের সর্বশেষ উদ্ধৃত প্রভৃতি থাকে। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দেখো, ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় গ্রাহকের তথ্য গোপনীয়তা, অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় গ্রাহকের তথ্য গোপনীয়তা রক্ষার জন্য ব্যাংকের জন্য একটি চ্যালেঞ্জিং কাজ। সনাতন অবস্থায় বড় রেজিস্টার খাতায় গ্রাহকের তথ্য লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হতো এবং তার নির্দিষ্ট কক্ষে তালাবদ্ধ করে রাখা হতো। তাই কেউ কোনো নির্দিষ্ট গ্রাহকের তথ্য চুরি করে সেই তথ্য ব্যবহার করে জালিয়াতির সুযোগ খুবই কম ছিল। অর্থাৎ এখানে কতগুলা বিষয় খুব ম্যান্ডেটরি ভাবে মানা হয়। এখানে গ্রাহক, সার্ভার, ব্যাংকার, তারপর আছে ব্যাংকের ভূমিকা। দেখো ব্যাংকের ভূমিকার প্রথমে আছে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অনলাইনে অন্য কোনো ব্যক্তি এই সার্ভারে প্রবেশ করতে পারে না। ২. সাংকেতিক কারণের মাধ্যমে তথ্য সংরক্ষণ। ব্যাংক সার্ভারের তথ্য সংরক্ষণের পূর্বে তথ্যকে গোপন সংকেতে রূপান্তর করে সংরক্ষণ করে থাকে। কর্মকর্তাদের পর্যবেক্ষণ, প্রকৃতির বিপর্যয় থেকে রক্ষা করা। তারপর আছে গ্রাহকের ভূমিকা ২ নম্বরে, অর্থাৎ ব্যাংকের ভূমিকার পরে এখন গ্রাহকের ভূমিকাটা যদি দেখো, অর্থাৎ পাসওয়ার্ডটা দেখো, জটিল পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা এমনভাবে দিতে হবে যাতে অন্য কেউ সহজেই এটা বুঝতে না পারে। তারপরে আছে এলো এন্টি ডিভাইস নিরাপত্তা বা ভালো মানের অ্যান্টিভাইরাসের যে নিরাপত্তা সেটা ভালো মানের ব্যবহার করতে হবে। দ্বৈত নিরাপত্তা, অর্থাৎ গ্রাহকের হিসাব প্রবেশের জন্য পাসওয়ার্ডের পাশাপাশি দ্বিতীয় নিরাপত্তা হিসেবে মোবাইল নম্বর বা কোনো নিরাপত্তা নম্বর ব্যবহার করা যেতে পারে। লগ আউট, প্রতিবার ব্যবহার করার পর গ্রাহকের হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট করা। তারপরে অনলাইন ব্যাংকিং এর নিরাপত্তার ঝুঁকিসমূহ দেখো, অনলাইন ব্যাংকিং হলে ইলেকট্রনিক ব্যাংকিং এর একটি বিশেষ রূপ। অনলাইন ব্যাংকিং এর নিরাপত্তার ঝুঁকিগুলো হলো ফিশিং, কার্ড জালিয়াতি, স্পাইওয়ার, অর্থাৎ অপরা দেখো ফিশিংটা দেখো, অপরাধীর ভাইরাসযুক্ত ভুয়া মেল কিংবা টেস্ট মেল পাঠানোর মাধ্যমে গ্রাহকের তথ্য চুরি করতে পারে। এই প্রক্রিয়াকে বলে ফিশিং বলে। কার্ড জালিয়াতি, গ্রাহকের এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে অপরাধীরা গ্রাহকের তথ্য ও ও অর্থ চুরি করতে পারে। স্পাইওয়ার, এটি হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে গ্রাহক ব্যক্তিগত মোবাইল কিংবা কম্পিউটারে প্রবেশ করানো হয়। এটি গোপন সফটওয়্যার তথা মোবাইল কিংবা কম্পিউটারে সংরক্ষণের মাধ্যমে অপরাধী পাচার করে দেয়। অর্থাৎ স্পাম হলো একটি ভাইরাস, এই ভাইরাসের মাধ্যমে এটা সকল তথ্যটা স্থানান্তর করে দেয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ক্লাস করার জন্য। আমি সর্বশেষে ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি
এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী এবং সকল ছাত্রীবৃন্দ। সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।